চলো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? দেখো, এরপরে আসলে আমি তোমাদের সিলেবাসেই তো দেখলাম, তোমাদের তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট সব রেট কনস্ট্যান্টটা আছে, আরএনএস ইকুয়েশনটা তো আছে দেখলাম। তা সেটাও তো হয়নি, তো বলছি যে সব হয়ে গেছে। দেখো, আমরা যেটা এখন পর্যন্ত করেছি তুমি যদি দেখো, what we have discussed so far, দেখো আমরা একদম প্রথমে মানে কেমিক্যাল কাইনেটিক্সের ইন্ট্রোডাক্টরি যে সমস্ত রিমার্কসগুলোকে করতে হয় সেগুলো করেছিলাম, মানে সেখানে ওই যে বেসিক কনসেপ্টগুলোকে ইন্ট্রোডিউস করা আর কি। তোমার ধরো স্টোইচিওমেট্রিক কোফিশিয়েন্ট কাকে বলে, অ্যাডভান্সমেন্ট অফ রিয়াকশন কি, ডিফারেন্সিয়াল রেট ল কি, ল অফ মাস অ্যাকশন, তারপরে রেট কনস্ট্যান্ট তার সেই সম্বন্ধে আলোচনা, অর্ডার সম্বন্ধে আলোচনা, ইত্যাদি ইত্যাদি আর কি। সেই সব নিয়ে প্রথমে আমরা আলোচনা করেছি। প্রথমে আমরা এই ইন্ট্রোডাকশন অ্যান্ড বেসিক টার্মিনোলজি আর কি, বেসিক টার্মিনোলজি আর বেসিক কনসেপ্ট যেগুলো, এইটা আমরা প্রথমে আলোচনা করে দিয়েছিলাম, হ্যাঁ, একটা ক্লাসের মধ্যে। তারপর আমরা ইন্টিগ্রেটেড রেট লতে গিয়েছিলাম। ইন্টিগ্রেটেড রেট লস প্রথমে আমরা কিছু সিম্পল রিয়াকশনের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। পর সিম্পল রিয়াকশন, সিম্পল রিয়াকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে আমরা আলোচনা করি। এবং এই সিম্পল রিয়াকশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ল নিয়ে আলোচনা করতে গেলে তোমার এই সিউডো ইউনিমোশন সেটা অটোমেটিক্যালি আমাদের কনসিডারেশনের মধ্যে চলে এসেছিল। তারপর আমরা আলোচনা করেছিল কমপ্লেক্স রিয়াকশন। কমপ্লেক্স রিয়াকশনের কনটেক্সটে আমরা রিভার্সেবল রিয়াকশনও কনসিডার করেছি। কনজিকিউটিভ রিয়াকশন কনসিডার করেছি। আর প্যারালাল বা সাইড রিয়াকশনও কনসিডার করেছি। কমপ্লেক্স রিয়াকশনগুলোকে আমি কনসিডার করেছি। আচ্ছা, এবারে এইখানে তোমার এই কাইনেটিক্যালি কন্ট্রোল ভার্সেস থার্মোনিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এটাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, সেটা আলোচনা করে নেওয়া হয়েছে লাস্ট ক্লাস। এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশন, এটা আমরা আগের দিনে আলোচনা করে নিয়েছি। তাহলে এই জিনিসগুলো দেখো মূলত আলোচনা হয়েছে। এবারে বেশ কিছু এক্সাম্পল হ্যাঁ তারা এগুলো তো করার দরকারই আছে, সেগুলো সব পরপর করে করবো, কিন্তু মূলত এই জিনিসগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এবারে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে, পার্টি 1 to discuss today। দেখো, তুমি যদি
মানে মানে ওভারঅল ব্যাপারটাকে বলো, তাহলে অ্যাকচুয়ালি বলা উচিত হচ্ছে রিঅ্যাকশন রেট থিওরি নিয়ে আলোচনা করার কথা। এরপরে যেগুলো নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে রিঅ্যাকশন রেট থিওরি। আচ্ছা, এবার রিঅ্যাকশন রেট থিওরি যখন আলোচনা করা হয়, রিঅ্যাকশন রেট থিওরির মধ্যে ৩ টে জিনিস অ্যাকচুয়ালি থাকে। প্রথমে দেখবে আর্হেনিয়াস থিওরি আছে, যেটা বেসিক্যালি একটা এম্পিরিক্যাল ইকুয়েশন, যে এম্পিরিক্যাল ইকুয়েশনের থ্রু দিয়ে রেট কনস্ট্যান্ট বা রেট অফ এ রিঅ্যাকশনের টেম্পারেচার ডিপেন্ডেন্স আলোচনা করা হয়। আর একটা থাকে হচ্ছে কলিশন থিওরি, আর একটা থাকে হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। ট্রানজিশন স্টেট থিওরি। এবারে এই আমাদের সিলেবাসে এই শুধুমাত্র আর্হেনিয়াস থিওরি যেটা, এইটাকে এখন উল্লেখ করতে বলেছে। মানে কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি এটা পরে আলোচিত হবে। মানে এই কেমিক্যাল কাইনেটিক্সটা অনেক জায়গায় একটা মানে মানে একটা পার্টের মধ্যেই টোটাল কেমিক্যাল কাইনেটিক্সটা দেওয়া থাকে। আবার অনেক জায়গাতে কেমিক্যাল কাইনেটিক্সের দুটো ভাগে ভাগ করে দেওয়া থাকে। আমাদের এই এই সেমিস্টারের যে পার্টটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে আর্হেনিয়াস থিওরি। এই পার্টটা আছে। আর্হেনিয়াস থিওরি নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটাকে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি, রিঅ্যাকশন রেট থিওরি আরো যে দুটো পার্ট আছে সেগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে মূলত আমরা আর্হেনিয়াস থিওরিটাকে নিয়ে আলোচনাটাকে করব আরকি। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আর্হেনিয়াস থিওরি নিয়ে কথাবার্তা বলতে গিয়ে ১ম যে কথাগুলো বলতে হয় সেটা হচ্ছে যে তুমি যদি আ মানে সেভাবে দেখো, আচ্ছা তা ১ মিনিট হচ্ছে মানে আচ্ছা এই পেজটাকে আমি বাদ দিয়ে দিই। ১ মিনিট। এটা লাগবে না। এখান থেকে শুরু করি। আমি একটুখানি পিপিটি ব্যবহার করছি তাতে জিনিসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, যেটা ইম্পোর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে আর্হেনিয়াস, ভ্যান ডপ এরা সিরিজ অফ এক্সপেরিমেন্টস করেছিলেন। মূলত সলিউশন ফেজ রিঅ্যাকশনস, যেখানে তারা একটা অবজার্ভ করলেন যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রেট অফ এ রিঅ্যাকশনস মোটামুটি দ্বিগুণ থেকে ৩ গুণ হয়ে যাচ্ছে। তাহলে এক্সপেরিমেন্টাল অবজারভেশনসটা হচ্ছে এরকম যে experimentally it has been observed that rate or rate constant of a reaction increases by 2 to 3 times per 10 degree centigrade increase in temperature. তাহলে এক্সপেরিমেন্টের এটা দেখা গেল ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট রেট অর রেট কনস্ট্যান্ট অফ এ রিঅ্যাকশন ইনক্রিজেস বাই 2 to 3 টাইমস, মানে দ্বিগুণ থেকে ৩ গুণ হয়ে যেতে পার 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ ইন টেম্পারেচার। আচ্ছা, this is usually true for any সলিউশন ফেজ রিঅ্যাকশন। অর্থাৎ অন্যরকম রিঅ্যাকশনের ক্ষেত্রে অনেক রকম একটু আলাদা হয়। হ্যাঁ? উম এটা ইউজুয়ালি সলিউশন ফেজ রিঅ্যাকশনই তারা স্টাডি করেছিলেন এবং আর্নিয়াসের যে পিএইচডি থিসিস সেটা বেসিক্যালি এর উপরে বেস করেই আরকি, যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অর রেট কনস্ট্যান্ট অফ রিঅ্যাকশনস, এবং সেটা থার্ড থিসিস হিসেবে প্রতিপন্ন হয়েছিল। আর্নিয়াসের যে কাজটা, তিনি প্রচুর এক্সপেরিমেন্ট স্টাডি করেছিলেন। তার যে কোনো থিওরিটিক্যাল বেসিস ছিল সেরকম নয়। এইজন্য তার থিসিসটা মানে ওই খুব মার্জিনালি কোয়ালিফাই করেছিল পিএইচডির জন্য। পরবর্তীকালে যখন বিজ্ঞানী ভ্যান ডক, যেটা আর্হেনিয়াসের গাইড আরকি, তিনি যখন এই আর্হেনিয়াস থিওরির যে একটা এম্পিরিক্যাল ইকুয়েশন আর্হেনিয়াস দিয়েছিলেন, তার যখন থার্মোডাইনামিক বেসিসটাকে বের করলেন, তখন আর্হেনিয়াসের
থিওরির একটা মানে যে এম্পিরিক্যাল ইকুয়েশন যেটা ছিল সেই ইকুয়েশনটা যথার্থতা পেল এবং পরে আর্নিয়া নোবেল প্রাইজ পান এই কাজের জন্য আর কি। যেটা টার্গেট থিসিস হিসেবে কনসিডার করা হয়েছিল সেটা দেখো তোমার আলটিমেটলি সেই কাজের জন্য কিন্তু নোবেল প্রাইজ পান আর্নিয়া। ঠিক আছে, আচ্ছা এবারে ব্যাপারটা হচ্ছে যে তিনি যেটা করেছিলেন যে বিভিন্ন টেম্পারেচারে রেড বা রেড কনস্ট্যান্ট অফ রিয়াকশন স্টাডি করেছিলেন, করে সেটাকে একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই এম্পিরিক্যাল ফর্মুলাটাই হচ্ছে আরএনএস। তার মানে আরএনএস গেভ অ্যান এম্পিরিক্যাল ফর্মুলা, মানে তিনি যে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো পেয়েছেন সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলোকে একটা ইকুয়েশন দিয়ে তিনি সেটাকে সামারাইজ করার চেষ্টা করছিলেন, সেটাকে এম্পিরিক্যাল ইকুয়েশন বলা হচ্ছে। যে আরএনএস গেভ অ্যান এম্পিরিক্যাল ইকুয়েশন দ্যাট রিলেটস rate constant of the reaction as a function of temperature। সেই ইকুয়েশনটা যে আরএনএস ইকুয়েশন, সেটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে আরএনএস ইকুয়েশন থেকে এই হচ্ছে একটা ফিটিং ফর্মুলা, সেটা হচ্ছে কে সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি। এই যে ইকুয়েশনের প্রত্যেক টার্মের মানে দেখ, এই ইকুয়েশনটা কিন্তু অ্যাপারেন্টলি কোনো ডেরিভেশন নেই, কারণ এটা এম্পিরিক্যাল ইকুয়েশন। তিনি কতগুলো ডিফারেন্ট টেম্পারেচারে কনস্ট্যান্টের ভ্যালু মেজার করেছেন এবং সেইখান থেকে তিনি একটা এরকম ফিটিং ফর্মুলা দিলেন। তিনি যেটা বললেন যে রেট অফ দ্য রিয়াকশন টেম্পারেচারের সঙ্গে, এই রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন টেম্পারেচারের সঙ্গে এইরকম ভাবে রিলেটেড। আর এখানে যে টার্মগুলো ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা টার্মের মানে বোঝার চেষ্টা করো। যেখানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট অর স্পেসিফিক রেট। আচ্ছা, এটা যেহেতু একটা এক্সপোনেনশিয়াল পার্টের আগে আছে সেই জন্য একে বলা হয় প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আচ্ছা, এটাকে ওল্ড লিটারেচারে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরও বলা হতো, কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলাটা মিসলিডিং, প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা বলাটাই হচ্ছে জাস্টিফাইড। এটা আমি একটু পরে তোমায় বলছি। আচ্ছা, ইডাগার যেটা একে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি, আর টিটা হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন এটা। আর আর তো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অ্যাজ ইউজুয়াল, আরটা তো আলাদা করে বলার দরকার নেই, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আচ্ছা, আরএনএস ইকুয়েশন এটা অ্যাজিউম করে নেওয়া হয় যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং ইডাগার তারা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আরএনএস ইকুয়েশন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। সেটা হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জি আর অ্যাজিউম টু বি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি যেটা, সেই এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটিটা সবসময় ইউনিটলেস হয়। যে কোনো এক্সপোনেনশিয়াল কোয়ান্টিটি ইউনিটলেস হয়। তাহলে মানে এখানে এখানে তোমার এই এই ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বা আরটি যদি ইউনিটলেস হয়, তাহলে এক নম্বর হচ্ছে ই ড্যাগারের ইউনিট আরটি ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে ইউনিট অফ অ্যাক্টিভেশন এনার্জি সেটা ইউনিট অফ আরটি। তাহলে এসআই ইউনিট অফ অ্যাক্টিভেশন এনার্জি যদি তুমি ক্যালকুলেট করো, আর এই ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মোল, আর টেম্পারেচার হচ্ছে কেলভিন, তাহলে জুল পার মোল হবে বা কিলো জুল পার মোল হবে এটা। আর তার এমনি কনভেনশনাল ইউনিট কিলো ক্যালোরি পার মোল করা হয়। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ইউনিটটা হচ্ছে কিলো জুল পার মোল বা কিলো ক্যালোরি পার মোল বা জুল পার মোল, এইরকম ভাবে তুমি লিখছো। আর কে এর ইউনিট হবে তোমার এর ইউনিটের সঙ্গে সমান। মানে এক্সপোনেনশিয়াল পার্টটা যদি ইউনিটলেস নাম্বার হয়ে যায়, তাহলে রেট কনস্ট্যান্ট ইউনিটটা কি হবে? প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিটের সঙ্গে পুরো সমান হবে। তাহলে দেখো, তাহলে ইউনিট অফ এ সেটা হচ্ছে ইউনিট অফ কে হয়ে যাবে। তাহলে এই প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট হয়ে যাচ্ছে রেট কনস্ট্যান্ট ইউনিটের সঙ্গে সমান। রেট কনস্ট্যান্ট ইউনিট তুমি জানো একটা nth অর্ডার রিঅ্যাকশনের জন্য মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স। এবং এটা কি করে এসেছে আমরা বলেছিলাম যে ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তুমি কে ইন্টু সি টু দি পাওয়ার n এইরকম ভাবে লেখো তো ল অফ মাস অ্যাকশন অনুযায়ী। তাহলে কে এর ইউনিটটা হবে ভি এর ইউনিট ডিভাইড বাই সি টু দি পাওয়ার n এর ইউনিট। তাহলে ভি এর ভেলোসিটি অফ দ্য রিঅ্যাকশন তার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর কনসেন্ট্রেশনটা মোল পার লিটার, তার পাওয়ার n হয়ে গেল। তাহলে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার n-1 সেকেন্ড ইনভার্স হয়ে গেল। তার মানে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের ইউনিটটা হচ্ছে রেট কনস্ট্যান্ট ইউনিট এবং সেটা অর্ডার অফ দ্য রিঅ্যাকশনের উপরে নির্ভর করছে। আর এবার একটা স্পেশাল কেস দেখো, যে তুমি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনস করো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন মানে কি, এন এর ভ্যালু তুমি বসাবে 1, তাহলে এন এর ভ্যালু 1 বসালে জাস্ট প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স হয়ে যাচ্ছে। তা সেকেন্ড ইনভার্স যেটা, সেটা তো একটা ইউনিট অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ইউনিট তো সেকেন্ড ইনভার্স হয়।
সেই জন্যে এটাকে অনেক সময় বলা হয় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। তাহলে এই যে এটাকে যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, সেটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কোয়াইট জাস্টিফাইড। কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মানে তোমার প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিটটা সেখানে ইনভার্স হচ্ছে, যেটা বেসিক্যালি একটা ফ্রিকোয়েন্সি ইউনিট। সেই জন্য তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়, ইট ইজ কোয়াইট জাস্টিফাইড। কিন্তু ফার্স্ট অর্ডার বাদ দিয়ে অন্য কোনো অর্ডার রিঅ্যাকশন যদি তুমি কনসিডার করো, তাহলে এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলাটা জাস্টিফাইড নয়। সেই জন্য এটাকে মডার্ন কনভেনশনে ওটা প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরই বলা হচ্ছে, ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর কিন্তু ইউজুয়ালি বলা হয় না। তাহলে দেখো, এই যে আমি আরএনএস ইকুয়েশনটাকে বললাম, সেই আরএনএস ইকুয়েশনের জাস্ট মানেটা পরিষ্কার হয়ে গেল। আরএনএস ইকুয়েশনের মানেটা দেখো তোমার পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে আরএনএস ইকুয়েশনের প্রত্যেকটা টার্মের মানে আমি এখানে এক্সপ্লেন করে দিলাম। আচ্ছা আচ্ছা, এবারে এই আমি এখানে তোমার দু রকমের রিয়াকশন কনসিডার করছি। ধরো কিছু রিয়াকশন এক্সোথার্মিক আর কিছু রিয়াকশন এন্ডোথার্মিক। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, তাহলে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান দ্য রিয়াক্ট্যান্ট। তাহলে এখানে আমি এই বরাবর হচ্ছে কোনো একটা এনার্জি বা এনথালপি প্লট করছি, এক্স অ্যাক্সিস বরাবর রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছি। রিয়াকশন কোঅর্ডিনেট মানে তুমি জানো যে যখন কোনো রিয়াকশন ঘটছে, তখন কিছু একটা প্যারামিটার চেঞ্জ হচ্ছে, তার বন্ড লেন্থ চেঞ্জ হতে পারে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে, ডাইহেড্রাল অ্যাঙ্গেল চেঞ্জ হতে পারে। এক্স অ্যাক্সিস বরাবর সেইটা বেসিক্যালি প্লট করা হচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো একটা এনার্জি প্লট করা হচ্ছে। আচ্ছা, এবারে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে বেশি স্টেবল। তাহলে রিয়াক্ট্যান্টের এনথালপি এই এইচ আর দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, যেটা এই হাইট দিয়ে বোঝানো হচ্ছে। প্রোডাক্টের এনথালপি এইচ পি এটা দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে চেঞ্জ ইন এনথালপি ডেল্টা এইচ যেটা, সেটা প্রোডাক্টের এনথালপি মানে রিয়াক্ট্যান্টের এনথালপি, সেটা নেগেটিভ হচ্ছে। সেক্ষেত্রে সেটা একটা এক্টোথার্মিক রিয়াকশন, সেখানে প্রোডাক্ট ইজ মোর স্টেবল দ্যান রিয়াক্ট্যান্ট। আচ্ছা, এবারে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যে যাওয়াটা, সেটা কিন্তু সরাসরি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট যেতে পারছে না, তাকে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হচ্ছে। তাহলে একটা বেরিয়ার কট করতে হচ্ছে। তাহলে এই যে বেরিয়ার হাইটটা, সেটাকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে এই যে অ্যাক্টিভেশন এনার্জি টার্মটা আমরা ব্যবহার করে দিচ্ছি আরএনএস ইকুয়েশনে। সেই অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে যে যখন রিয়াকশন থেকে প্রোডাক্ট যায়, তখন রিয়াকশন থেকে প্রোডাক্ট বিভিন্ন পাথে যেতে পারে। তাদের মিনিমাম এনার্জি পাথ হয়ে যেটা, তার ম্যাক্সিমামে যেটা আছে, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। টিএস মানে ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেট এবং রিয়াক্টর এনার্জির ডিফারেন্সটা, সেটাকেই বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে রিয়াকশন থেকে প্রোডাক্টে যেতে গেলে এই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে হয়, বা অ্যাক্টিভেশন এনার্জিটাকে ক্রস করতে হয়। একই রকমের সিচুয়েশন হচ্ছে যদি তুমি এন্ডোথার্মিক রিয়াকশন কনসিডার করো। এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের এনার্জি হচ্ছে তোমার, দেখো রিয়াক্ট্যান্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি, মানে প্রোডাক্ট হচ্ছে কম স্টেবল। তাহলে এইটা হচ্ছে যখন ডেল্টা এইচ ক্যালকুলেট করছো, ডেল্টা এইচ প্রোডাক্টের এনথালপি মানে রিয়াক্ট্যান্টের এনথালপি, সেটা পজিটিভ হচ্ছে, সেই জন্য সেটা এন্ডোথার্মিক রিয়াকশন। এবং এই পার্টিকুলার কেসে দেখো এই রিয়াক্ট্যান্ট থেকে এই যে ট্রানজিশন স্টেট, তার যে এনার্জি ডিফারেন্স, সেটা হয়ে যাচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে আমি অ্যাক্টিভেশন এনার্জি জিনিসটা কি একটু বুঝলাম। দেখবে কেমিক্যাল কাইনেটিক্স পড়ার আগে ইভেন তো আমরা ক্লাস 11-12 যখন অর্গানিক বা এই ধরনের জিনিসপত্র পড়েছো, সেখানে দেখবে এই ধরনের ছবি সব আঁকা থাকতো। মানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এরকম নাম টাম দিয়ে, যে এক্স অ্যাক্সিস বরাবর রিয়াকশন কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিস বরাবর এনার্জি, এবং দেখবে তুমি এরকম একটা বেরিয়ার হাইট ক্রস করেই কিন্তু রিয়াকশনটাকে প্রোডাক্টে যেতে। তাহলে এই যে অনেকগুলো দেখো এই রিয়াকশন থেকে প্রোডাক্ট অনেক পাথে যেতে পারে, তার মধ্যে মিনিমাম এনার্জি পাথ এটা বলেই এই পাথটা ফলো করছে। এই মিনিমাম এনার্জি যে পাথটা, তার মধ্যে যার এনার্জি সবচেয়ে বেশি যে পয়েন্টটা, সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট। এবং সেই ট্রানজিশন স্টেট এবং রিঅ্যাক্ট্যান্টের যে এনার্জি ডিফারেন্সটা, সেটাই বেসিক্যালি হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তার মানে অ্যাক্টিভেশন এনার্জি এখানে যেটা আমি ব্যবহার করেছি, এই যে ই দেখা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। তো অ্যাক্টিভেশন এনার্জিটা তুমি বুঝতে পারলে সেটা কি না, এখানে লিখে দিচ্ছি। অ্যাক্টিভেশন এনার্জি ইজ দ্য minimum energy which is required to cross the activation barrier। হ্যাঁ, এটা। এবং অ্যাক্টিভেশন এনার্জিটা তুমি বুঝতে পারছো যে অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এই যে মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার, এটা। এবং এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে তোমার
অ্যাক্টিভেশন এনার্জিটা energy is the difference of জিরো পয়েন্ট এনার্জি, মানে মিনিমাম যে এনার্জিটা থাকতে পারে আর কি, মিনিমাম অফ 0 পয়েন্ট এনার্জিস আচ্ছা 0 পয়েন্ট এখন বাদ দাও। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভেশন এনার্জি ইজ দ্য ডিফারেন্স অফ এনার্জিস অফ ট্রানজিস্টর স্টেট অ্যান্ড রিঅ্যাক্টর। এবং রিঅ্যাক্টর এবং ট্রানজিস্টর স্টেটের মধ্যে এনার্জি ডিফারেন্সটা যেটা, যে ট্রানজিস্টর এবং রিঅ্যাক্টরের এনার্জি ডিফারেন্সটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। হ্যাঁ, বা এটাকে অন্যভাবে বলতে পারে অ্যাক্টিভেশন এনার্জি দ্য মিনিমাম এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার। মানে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট সরাসরি আমি যেতে পারছি না, একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করে যেতে হচ্ছে। এই বেরিয়ার হাইটটা হচ্ছে তোমার দিচ্ছে, এখন অসময়ে কি এখন ফোন করে। তাহলে দেখো, তাহলে এক্সোথার্মিক রিয়াকশন এবং এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশন প্রোফাইল ডায়াগ্রামটা কেমন নিশ্চয়ই বুঝতে পারলে। হ্যাঁ, এই ছবিগুলো কোনো অসুবিধা নেই তো বুঝতে? আচ্ছা দেখো, ফর মোস্ট অফ দ্য এলিমেন্টারি রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি না পজিটিভ হয়। তাহলে মোস্ট অফ দ্য এলিমেন্টারি রিয়াকশন যদি অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ হয়, তাহলে এইখান থেকে খেয়াল করো, এই যে ইকুয়েশনটা আমি বলেছি, যদি অ্যাক্টিভেশন এনার্জিটা পজিটিভ হয় তাহলে টেম্পারেচার বাড়ালে ই ড্যাগার বাই আরটিটা কমবে, আর যদি এখানে একটা মাইনাস সাইন আছে তাহলে ওভারঅল জিনিসটা কিন্তু তোমার বাড়বে। তাহলে যখন অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ তখন টেম্পারেচার বাড়ালে রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। এটা আচ্ছা, কিছু কিছু কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে আমরা দেখবো যে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি তখন নেগেটিভ হয়ে যায়। তাহলে এফেক্টিভ অ্যাক্টিভেশন যদি নেগেটিভ হয়ে যায়, এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে গেল, এবার টেম্পারেচার বাড়ালে ওভারঅল কেটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে যদি কোনো কারণে ওভারঅল অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার নেগেটিভ হয়ে যায় তখন টেম্পারেচার বাড়ালে রেট অফ দ্য রিয়াকশন কমতে পারে। আর যদি অ্যাক্টিভেশন এনার্জি কোনোভাবে জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স থাকবে না। সেটা এখানে বলা হচ্ছে যে ফর মোস্ট অফ দ্য এলিমেন্টারি রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি ইডাগার গ্রেটার দ্যান জিরো, মানে উইথ ইনক্রিজিং টেম্পারেচার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি রিয়াক্টর মলিকুলস ইনক্রিজেস, তাহলে প্রবাবিলিটি অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি সেটা ইনক্রিজ করবে, রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করবে। আমরা যখন কাইনেটিক থিওরি অফ গ্যাস করেছিলাম তখন দেখবে এরকম একটা ফ্যাক্টর ক্যালকুলেট করেছিলাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড। তো এখানে সেখানে উল্লেখ করেছিলাম যে এইটা অ্যাকচুয়ালি যখন টেম্পারেচার বাড়ালে রিয়াকশনের রেট কেন বাড়ে সেটা এক্সপ্লেন করতে কাজে লাগবে। এখানেও তাই, যে রিয়াকশন থেকে প্রোডাক্ট যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার ক্রস করতে হচ্ছে, তাহলে তোমার এই যখন টেম্পারেচার তুমি বাড়াবে তখন রিয়াক্টর মলিকুলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা বাড়ছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি বাড়ে তাহলে অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করা সহজ হবে। সেটাই লেখা হচ্ছে উইথ ইনক্রিজিং টেম্পারেচার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ রিয়াক্টর মলিকুলস ইনক্রিজেস। তার জন্য এটা দাঁড়াবে যে প্রবাবিলিটি অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু অ্যাক্টিভেশন এনার্জি ইনক্রিজ করবে, রেট অফ দ্য রিয়াকশন ইনক্রিজ করবে। আচ্ছা, দেয়ার আর সাম কমপ্লেক্স রিয়াকশন ফর হুইচ এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি লেস দ্যান জিরো। তখন কি হবে? দেন রেট অফ দ্য রিয়াকশন ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। এরকম এক্সাম্পল আমরা দেখাবো, সেটা হয়। আর যদি এমন হয় যে ইফ এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি কোনো কারণে জিরো হয়ে যাচ্ছে তখন রিয়াকশনটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হবে। কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে হতে পারে, বা ফটোকেমিক্যাল যে কোনো রিয়াকশনের ক্ষেত্রে দেখবে ইউজুয়ালি অ্যাক্টিভেশন এনার্জিটা জিরো হয়। সেখানে ফটোকেমিক্যাল ম্যাক্সিমাম রিয়াকশনের ক্ষেত্রে কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্স নেই, তাহলে মাথায় রাখবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই কি করে তুমি আর্নিয়াস ইকুয়েশনকে কাজে লাগিয়ে অ্যাক্টিভেশন এনার্জিটাকে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করবে। দেখো, আর্নিয়াস ইকুয়েশনকে এক্সপেরিমেন্টে ডিটারমাইন করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে যে তুমি কতগুলো ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু আগে পেয়ে যাও, তারপরে বাকিটা দেখা যাবে। তাহলে প্রথমে তোমাকে এইগুলো যেতে হবে, কতগুলো ডিফারেন্ট টেম্পারেচার T1 T2 T3 ইত্যাদিতে রেট কনস্ট্যান্টের ভ্যালু K1 K2 K3 এইগুলোকে তোমাকে ডিটারমাইন করে ফেলতে হবে। আচ্ছা, এবার আর্নিয়াস ইকুয়েশন অনুযায়ী কি হচ্ছে, কে যেহেতু এ
ই টু দি পাওয়ার মাইনাস ই রাগার বাই আরটি উভয় পক্ষে লগ নাও, তাহলে ln কে ইকুয়াল টু ln a মাইনাস ই রাগার বাই আরটি। এটা এই ইকুয়েশনটায় যদি তুমি ln কে ভার্সেস 1/t প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন দিচ্ছে, কারণ ইন্টারসেপ্ট ln a আর স্লোপটা মাইনাস ই রাগার বাই আর, তাহলে ln কে ভার্সেস 1/t প্লট gives a straight line with slope equal to minus e রাগার বাই r। সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জিটা ই রাগার কত হয়ে যাবে, মাইনাস r ইন্টু স্লোপ। তার মানে তুমি কতগুলো ডিফারেন্ট টেম্পারেচার রেট কনস্ট্যান্ট পেয়ে গেছো, রেট কনস্ট্যান্ট গুলো লগ নাও ln কে, আর টেম্পারেচার গুলো রেসিপ্রোকাল না 1/t, তাহলে ln কে ভার্সেস 1/t প্লট করা একটা স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে ইন্টারসেপ্ট হচ্ছে ln a, সেখান থেকে তুমি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা পেয়ে যাবে, আর স্লোপটা হচ্ছে মাইনাস ই ডাগার বাই আর, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি হয়ে যাবে মাইনাস আর ইন্টু স্লোপ। আচ্ছা, কখনো কখনো অনেক বইয়ে দেখবে এই ln কে ভার্সেস 1/t প্লট না করে লগ 10 বেস কে ভার্সেস 1/t প্লট করে। তাহলে এই ইকুয়েশনটা ln থেকে লগ করলে কত হবে, লগ 10 বেস কে, মানে ln সমান কত 2.303 ইন্টু লগ হয়, তাহলে এটা 2.303 ইন্টু লগ, 2.303 ইন্টু লগ করলে, তাহলে লগ করলে 2.303টা এখানে ভাগ হয়ে গেল, তাহলে লগ 10 বেস কে ইকুয়াল টু লগ 10 বেস a মাইনাস ই রাগার বাই 2.303 RT। এখন যদি তুমি প্লট করো, তাহলে স্লোপটা হয়ে যাচ্ছে মাইনাস ই রাগার বাই 2.303 আর, এই যে লগ 10 বেস কে বা 1/t প্লট করলে ইন্টারসেপ্ট হচ্ছে লগ 10 বেস এ হলো, আর স্লোপটা হচ্ছে মাইনাস ই রাগার বাই 2.303 আর হয়ে যাচ্ছে, মানে অ্যাক্টিভেশন এনার্জিটা হয়ে যাবে মাইনাস 2.303 আর ইন্টু স্লোপ হয়ে যাচ্ছে, মাইনাস 2.303 আর ইন্টু স্লোপ, এইটা হয়ে যাচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে ল্যাবরেটরিতে যদি তোমাকে অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেট করতে হয়, তোমাকে এইরকম ভাবেই করতে হবে, যে আমি মানে বিভিন্ন টেম্পারেচারে অন্তত 5-6টা টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু তোমাকে ডিটারমাইন করতে হচ্ছে, তারপরে ln কে ভার্সেস 1/t বা লগ কে ভার্সেস 1/t প্লট করতে হবে, সেই প্লটের স্লোপ থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটা বের করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে এটা তো ল্যাবরেটরিতে করার জন্য। এবারে তোমার পরীক্ষার হলে যখন নিউমেরিক্যাল প্রবলেম করতে দেয়, তখন কি হয় না, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু তোমায় বলে দেওয়া থাকে। ল্যাবরেটরিতে হয় কি, দুটো ডিফারেন্ট টেম্পারেচার, ধরো টেম্পারেচার যখন T1 তখন রেট কনস্ট্যান্টের ভ্যালু K1, যখন টেম্পারেচার T2 তখন রেট কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে K2। ঠিক আছে? তাহলে আর্নিয়াস ইকুয়েশন থেকে তাহলে যেহেতু ln k ইকুয়াল টু ln a মাইনাস ই রাগার বাই RT, যখন টেম্পারেচার T1 তখন রেট কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু K1, তাহলে লিখলে ln K1 ইকুয়াল টু ln a মাইনাস ই রাগার বাই RT1। যখন টেম্পারেচার T2 তখন রেট কনস্ট্যান্ট যদি K2 হয়ে গেছে, তাহলে ln K2 ইকুয়াল টু ln a মাইনাস ই রাগার বাই RT2। এটা তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ, ln K1 মাইনাস ln K2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে মাইনাস ই রাগার বাই আর, যদি কমন নিয়ে না 1/T1 মাইনাস 1/T2, আর মাইনাসটাকে ঢুকিয়ে দিলে ই রাগার বাই আর 1/T2 মাইনাস 1/T1, তাহলে এখান থেকে দেখো অ্যাক্টিভেশন এনার্জিটা হয়ে গেল আর ln K1/K2 বাই 1/T2 মাইনাস 1/T1, বা lnটাকে যদি তুমি লগ 10 বেস করে দাও, তাহলে 2.303 আর লগ 10 বেস K1/K2 বাই 1/T2 মাইনাস 1/T1। তো দেখো এই যে এক্সপ্রেশনটা তুমি ব্যবহার করলে, এইটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য একটা মোক্ষম ইকুয়েশন। এটা প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম পড়ে, যেখানে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া থাকবে, ডিরেক্টলি বলে দেওয়া থাকে, অথবা এমনভাবে দেওয়া থাকবে তুমি ইনডিরেক্টলি বের করে ফেলতে পারবে। দুটো ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট ভ্যালু বলে দেওয়া থাকে, হ্যাঁ, সেখান থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করবে এই ফর্মুলা। তাহলে তোমার এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে, বললে ln কে ভার্সেস 1/t প্লট করা হলো, তার স্লোপটা এত হলো, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি কত? আবার এখান থেকেও প্রবলেম দেয় যে দুটো ডিফারেন্ট টেম্পারেচারে রেট কনস্ট্যান্ট ভ্যালু তোমায় বলে দেওয়া রইলো, সেখান থেকে অ্যাক্টিভেশন এনার্জি কত হয়। তো এগুলো নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, এগুলো ভীষণ ভালো করে তুমি মাথায় রাখো। ঠিক আছে? ভীষণ ভালো করে মাথায় রাখো। আচ্ছা, এবার একটা জিনিস আমি একটুখানি করি, এটা তোমার একটু কষে দেখাতে হবে। এক সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা, তুমি একটা কনসিডার রিভার্সিবল রিঅ্যাক্টর।
ধরো এক্স এটা ধরো ওয়াই হচ্ছে একটা রিভার্সিবল রিয়াকশন। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট ধরে না K1, পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর A1, অ্যাক্টিভেশন এনকে ধরে নাও E⁻1। তো ফরওয়ার্ড রিয়াকশনের জন্য রেট কনস্ট্যান্ট K1, পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর A1, অ্যাক্টিভেশন E⁻1। ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য K-1, A-1, এটা E⁻1, এটা আমি বলে দিলাম। তাহলে ফ্রম আরহেনিয়াস ইকুয়েশন ln K1 equal to ln A1 minus E⁻1 by RT, আর ln K-1টা হয়ে যাচ্ছে ln A-1 minus E⁻1 by RT। এটা তাহলে একটা ইকুয়েশন, এটা তাহলে 2 নম্বর ইকুয়েশন। তো ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি পাচ্ছ? ফ্রম ইকুয়েশন 1 and 2 ln K1 minus ln K-1 এটা হয়ে যাচ্ছে ln A1 minus ln A-1 একটা পার্ট হলো, মাইনাস 1 by RT into E⁻1 minus E⁻1। জাস্ট আমি 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে আমি বাদ দিচ্ছি, এটা হলো। তো দেখো এইটা হয়ে গেল ln K1 by K-1, this is equal to ln A1 by A-1 minus E⁻1 minus E⁻1 by RT। তাহলে এইটা তো বেসিক্যালি ln K ইকুইলিব্রিয়াম, দিস ইজ নাথিং বাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট রেশিও কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা হয়ে যাচ্ছে ln A1 by A-1 মাইনাস E⁻1 minus E⁻1 by RT। আচ্ছা এবার এইটাকে এক কাজ করো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। টেম্পারেচারের রেসপেক্টে তুমি উভয় পক্ষকে ডিফারেন্সিয়েট করছো, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তা কি হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তা দেখো বাঁদিকটা দাঁড়াচ্ছে ডেল ln K ইকুইলিব্রিয়াম বাই ডেল টি, এটা কত হচ্ছে E⁻1 minus E⁻1 by RT স্কয়ার। এইটা তুমি একটা ইকুয়েশন পেলে, ধরো 3 নম্বর ইকুয়েশন, ডেল ln K ইকুইলিব্রিয়াম বাই ডেল টি। হ্যাঁ, এটা হয়তো হতে পারে ডিফারেন্স বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কিপিং ধরে নাও প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট। যদি বলো প্রেশার অ্যাজ কনস্ট্যান্ট, যে প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখো, তাহলে তুমি এখানে হয়তো একটা কনস্ট্যান্ট পি দিয়ে দিলে, এটা 3 নম্বর ইকুয়েশন। আজ এবারে দেখো ফ্রম ভ্যান ডপ ইকুয়েশন, ভ্যান ডপ ইকুয়েশন বলে একটা ইকুয়েশন আছে, সেখান থেকে ডেল ln K ইকুইলিব্রিয়াম বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেটা হয় ডেল্টা এইচ বাই RT স্কয়ার। এটা 4 নম্বর ইকুয়েশন। ডেল ln K ইকুইলিব্রিয়ামের ডেল্টা অ্যাট কনস্ট্যান্ট পেয়েছে ডেল্টা এইচ বাই RT স্কয়ার। এটা থার্মোডাইনামিক্সের ভীষণ ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, যেখানে তোমরা দেখবে ওই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়বে, বা যেখানে লাসাতে দেওয়ার প্রিন্সিপাল আছে, ইভেন হায়ার সেকেন্ডারিতেও আছে। হ্যাঁ,
যে ডেল এল এন কে ইকুইলিব্রিয়াম বাই ডেল্টা এট কনস্ট্যান্ট যে ডেল্টা এইচ বাই আটত্রিশ। তাই যে হয় না যে এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে, এই যে সব কথাবার্তাগুলো ছিল না, হ্যাঁ, সেইগুলো সব এই ইকুয়েশনের উপরে বেস করে। একে বলে ভ্যান ডফ ইকুয়েশন। ডেল এল এন কে ইকুইলিব্রিয়াম বাই ডেল্টা এট কনস্ট্যান্ট সেটা ডেল্টা এইচ বাই আটত্রিশ। তাহলে দেখো, তাহলে 3 নম্বর 4 নম্বরের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু একই। তাহলে কম্পেয়ার করলে কি হবে? কম্পেয়ারিং ইকুয়েশন, ইকুয়েশন 3 and 4 তুমি কি দেখতে পাচ্ছ? ই টাকার 1 মাইনাস ই টাকার মাইনাস 1 সেটা হচ্ছে ডেল্টা এইচ এর সঙ্গে সমান। তাহলে ই টাকার 1 মাইনাস ই টাকার মাইনাস 1 সেটা হচ্ছে ডেল্টা এইচ এর সঙ্গে সমান। তার মানে এটা যেটা আমি করলাম সেটা দেখো বেসিক্যালি, মানে আমি এই যে কাজটাকে করলাম সেটা বেসিক্যালি যেটা করলাম দেখো আরইনিয়াস ইকুয়েশন থেকে স্টার্ট করেছিলাম। আরইনিয়াস ইকুয়েশন এবং ভ্যান ডফ ইকুয়েশন, এই ইন্টারকানেকশনটাকে করা হলো। মূলত হচ্ছে আরইনিয়াস ইকুয়েশন থেকে শুরু করে তুমি ভ্যান ডফ ইকুয়েশনে নিয়ে চলে গেলে, মানে আজীব যেন আরইনিয়াস ইকুয়েশন থেকে তুমি ভ্যান ডফ ইকুয়েশন থেকে ডিরাইভ করছো। তো তোমাকে শুধু এই পর্যন্ত করে ফেলা হলো, এই পর্যন্ত করে ফেলা হলো। তোমাকে জাস্ট এক্সট্রাকে অ্যাজিউম করতে হচ্ছে ই ড্যাগার 1 মাইনাস ই ড্যাগার মাইনাস 1 থেকে তুমি ডেল্টা এইচ ভাবো, ডেল্টা এইচ ভাবলেই হচ্ছে তুমি ভ্যান ডফ ইকুয়েশনটা পেয়ে যাবে। তার মানে যে কোনো একটা রিভার্সেবল রিঅ্যাকশনের ক্ষেত্রে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি ও ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন তোমার ঠিক করে দিচ্ছে। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে এই যে ইকুয়েশনটা তোমাকে অ্যাকচুয়ালি হেল্প করবে যে তিনটের মধ্যে যে কোনো দুটো জানলে থার্ডটাকে ক্যালকুলেট করা। দিস ইকুয়েশন helps to determine one value if other two are known। এবং এইটা কেন আমি বললাম, কারণ এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম দেখা রিভার্সেবল রিঅ্যাকশনের ক্ষেত্রে অর্থাৎ এনথালপি অফ দ্য রিঅ্যাকশন বলে দিয়েছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি বলে দিয়েছে, ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি কত হবে, বা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জিগুলো বলে দিয়েছে, সেখানে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন কি হবে সেটা তোমায় বলে দিয়েছে। এবং আরেকটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে যে ডিপেন্ডিং অন দ্য ভ্যালুজ অফ ই ড্যাগার 1 অ্যান্ড ই ড্যাগার মাইনাস 1, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি তাদেরকে রিলেটিভ ভ্যালু আর কি, ডিপেন্ডিং অন দ্য, এখানে রিলেটিভটা জুড়ে দিই, রিলেটিভ ভ্যালুজ অফ ই ড্যাগার 1 and ই ড্যাগার মাইনাস 1 সাইন অফ ডেল্টা এইচ উইল বি ডিটারমাইন্ড। মানে কোনটা বড় কোনটা ছোট তার উপরে নির্ভর করে ডেল্টা এইচ এর সাইন তোমার ঠিক হবে, এবং ডেল্টা এইচ এর সাইনের উপর নির্ভর করে ঠিক হবে যেটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তার ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ভ্যালুজ অফ ই ড্যাগার 1 and ই ড্যাগার মাইনাস 1 সাইন অফ delta H will be determined, and this determines whether the reaction is exothermic or endothermic। কেমন করে দেখো, ধরো তাহলে এই যে ই ড্যাগার 1 মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি, আর ই ড্যাগার মাইনাস 1 মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন হচ্ছে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি। এবারে তুমি এই একটা রিঅ্যাকশন কনসিডার করছো, এই রিঅ্যাকশনটা পরিষ্কার জানো এটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের যখন এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা তুমি আঁকছো, পরিষ্কার যে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি ট্রানজিশন স্টেট থেকে রিঅ্যাকশনটার যে এনার্জি ডিফারেন্সটা, তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জিটা বেশি, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জিটা কম। তাহলে ডেল্টা এইচ যেটা দেখো পরিষ্কার, এই যে ডেল্টা এইচ এই যে ভ্যালুটা, সেটা ফরওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন অ্যাক্টিভেশন এনার্জি সেটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। মানে এনথালপি অফ দ্য রিঅ্যাকশন তুমি রিঅ্যাকশনটা এনথালপি প্রোডাক্টের এনথালপি ডিফারেন্সটাকেও পেতে পারো, যেটা বেসিক্যালি এইটা। এবং এই জিনিসটা কি
যে দেখো ফরওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এইটা, এবং সেটা কারেন্টলি গ্রেটার দ্যান 0, সেখানে এটা একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। আবার এক্সোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হচ্ছে, রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট হচ্ছে বেশি স্টেবল, রিঅ্যাকশন উপরে আছে প্রোডাক্ট নিচে আছে, সেখানে ফরওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এনার্জি কম, ব্যাকওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এনার্জি অনেক বেশি। তাহলে ডেল্টা এইচ যেটা, সেটা হচ্ছে ফরওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এনার্জি মাইনাস ব্যাকওয়ার্ড এখানে অ্যাক্টিভেশন এনার্জি করলে ওটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে গেলে এটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে পরিষ্কার বোঝা গেল যে ডেল্টা এইচ যে ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জি ডিফারেন্সটা, এবং কোনটা বেশি, ফরওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জি বেশি না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন এনার্জি বেশি, সেইখান থেকে কিন্তু তুমি এক্সোথার্মিক না এন্ডোথার্মিক এটা বলে দিতে পারছো। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার? ঠিক আছে, আচ্ছা তোমাকে এখানে একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। দেখো আমি যেটা করলাম সেটা বেসিক্যালি কি, আরএনএ সিকোয়েন্স থেকে ভ্যান ডার ইকুয়েশন, তোমাকে উল্টো কাজটা দিচ্ছি, একটা প্রবলেম দিলাম। ডিরাইভ ভ্যান ডার ইকুয়েশন ফ্রম, উল্টোটা, মানে উল্টোটা, ডিরাইভ আরএনএ ইকুয়েশন ফ্রম ভ্যান ডার ইকুয়েশন। আরএনএ ইকুয়েশন ফ্রম ভ্যান ডার ইকুয়েশন, ডিরাইভ আরএনএ ইকুয়েশন ফ্রম ভ্যান ডার ইকুয়েশন। তুমি ভ্যান ডার ইকুয়েশন থেকে স্টার্ট করে আরএনএ ইকুয়েশন থেকে ডিরাইভ করবে, এটা তোমাকে একটা হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে রাখলাম, বাড়িতে করছো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে দেখো আমি কি বলেছিলাম, আমি যেটা বলেছিলাম আরএনএস ইকুয়েশনে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আরএনএস ইকুয়েশন ওই রকম ভাবেই চলে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং অ্যাক্টিভেশন এনার্জিটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখতে পাওয়া যাবে, বা কিছু মডার্ন থিওরি আছে, তার কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি, সেখানে দেখতে পাবে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার যদি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়, তাহলে এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভেশন এনার্জিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। তাহলে ইফ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, দেন এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি ইজ অলসো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এইটা একটুখানি তোমাকে বুঝতে হবে। দেখবে এটা তুমি কলিশন থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরিগুলো যখন পড়বে, তখন ব্যাপারটা পরিষ্কার হবে যে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার উপর নির্ভর করে। ধরে নাও প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা হচ্ছে a0 ইন্টু টি টু দি পাওয়ার n, যেখানে যেখানে a0টা হচ্ছে তোমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, a0 পার্টটুকু হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, আর তার সঙ্গে যে টি টু দি পাওয়ার এনটা হয়ে গেল, তার সঙ্গে সেইটার জন্য এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে গেল। আচ্ছা ফ্রম আর ইন ইকুয়েশন কে সমান এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার 0/RT, এখানে জিরোটা ব্যবহার করছি কারণ যেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন এনার্জি আর কি। এই যে ই ড্যাগার 0টা, এটা হচ্ছে তোমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, মানে জিরোগুলো সব টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর এক্সপেরিমেন্টাল প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা এ, অ্যাক্টিভেশন এনার্জি আমি ই ড্যাগার লিখবো। এবারে এর জায়গায় a0 টু দি পাওয়ার n তুমি বসিয়ে দিলে, এবার লগ নাও ln k ইকুয়াল টু ln a0 প্লাস n ln t মাইনাস ই ড্যাগার 0/RT। আচ্ছা এবারে যদি টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, বোথ সাইড উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তাহলে ডি ln k বাই ডিটি সেটা হয়ে গেল। দেখো এইখানে a0টা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা 0 হয়ে গেল, এইখান থেকে n বাই টি পেলে, এখানে ই ড্যাগার 0/RT স্কোয়ার হলো, এই যে মাইনাস 1/t, তাহলে 1/t এর ডেরিভেটিভ করলে মাইনাস 1/t স্কোয়ার হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে ই ড্যাগার 0/RT স্কোয়ার হয়। তাহলে RT স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে ই ড্যাগার 0 প্লাস nRT, ই ড্যাগার 0 প্লাস nRT/RT স্কোয়ার। এবারে ই ড্যাগার 0 প্লাস nRT কে আমি ই ড্যাগার এফেক্টিভ বাই RT স্কোয়ার বলছি, তারপর এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার হয়ে গেল ই ড্যাগার 0 প্লাস nRT। এটা এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এবারে ইউজুয়ালি যেটা দেখা যায় যে ইউজুয়ালি
এই ইডাগার জিরো যেটা মানে অ্যাকচুয়ালি যে এই যে বেস ভ্যালুটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্ট যেটা ইডাগার জিরোটা মাঝ গ্রেটার দেন এনআরটি হয় মানে ইউজুয়ালি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার। মানে তুমি পরে দেখবে যে কলিশন থিওরি যেটা জাস্ট মানে কনভেনশনাল কলিশন থিওরিতে এনটার ভ্যালু হাফ হয়, ট্রানজিশন স্টেট থিওরিতে এন এর ভ্যালু 1 হয়। তাহলে অর্ডিনারি টেম্পারেচারে আরটির ভ্যালুটা ধরো আমি যদি টেম্পারেচার 300 কেলভিন বলি, আর এর ভ্যালু 8.314 বলি, এটা 2.5 কিলো জুলের মতো হচ্ছে। আর অ্যাক্টিভেশন এনার্জি ইউজুয়ালি তার থেকে অনেক অনেক বেশি হয়। তাহলে ইউজুয়ালি ইডাগার জিরোটা মাঝ গ্রেটার দেন এনআরটি অ্যাট অর্ডিনারি টেম্পারেচার হেন্স টেম্পারেচার ডিপেন্ডেন্স of activation energy is usually neglect, এটা ইউজুয়ালি নেগলেক্ট করা হয় এটা। এবং এই যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে তোমার এই যে সামান্য এনআরটি ডিপেন্ডেন্সটা রইল, মানে তুমি এইখানে খেয়াল করে দেখো এই যে তোমার যদি তুমি অ্যাকচুয়ালি কি করছো এলএন কে ভার্সেস 1/t প্লট করছো, তো তার স্লোপ থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করছো, দেখা যাবে যে ওই যে পার্টটা মানে তোমার ওই এই এক্সপোনেনশিয়াল পার্ট আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্স পার্টটা আছে, এই টি টু দি পাওয়ার এন ডিপেন্ডেন্সটা এতটাই মানে কম সিগনিফিক্যান্ট, সেটা কার্ভের লিনিয়ারিটিটা কোনোভাবেই ডিস্ট্রয় করছে না। মানে এটা যেটা ইম্পর্টেন্ট যে এই টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ টি টু দি পাওয়ার এন ইজ insignificant in comparison to e to the power minus ইডাগার বাই আরটি। এইটা ইডাগার বাই আরটির যে টেম্পারেচার এটা এক্সপোনেনশিয়াল পার্টের মধ্যে আছে না, তার টেম্পারেচার বেশ অনেক সিগনিফিক্যান্ট। সেখানে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ টি টু দি পাওয়ার এন ইনসিগনিফিক্যান্ট ইন কম্পারিজন টু ই টু দি পাওয়ার মাইনাস ইডাগার বাই আরটি, এইটা বা ইডাগার জিরো বাই আরটি। তাহলে হেন্স এলএন কে ভার্সেস 1/t প্লট রিমেন্স এ স্ট্রেট লাইন। মানে মানে এমনিতে কি হয় যদি টি টু দি পাওয়ার এন পার্টটা থাকতো, ধরো এইখানে বলছি এলএন কে পার্সেন্ট 1/t প্লট করছো, তো সেটা স্ট্রেট লাইন হচ্ছে, কিন্তু এন এলএন টি পার্টটা থাকা যেটা স্ট্রেট লাইন হওয়ার কথা নয়। মানে আমি যখন আরএনএস ইকুয়েশনে এলএন কে ভার্সেস 1/t প্লট করেছিলাম, সেটা স্ট্রেট লাইনটা কেন এঁকেছিলাম, কারণ তো এই ইকুয়েশনটার জন্য না, এইটা এলএন কে ভার্সেস 1/t একটা স্ট্রেট লাইন দিচ্ছে। কিন্তু এখানে যদি এন এলএন টি পার্টটা থেকে থাকে, এই যে এন এলএন টি পার্টটা যদি থেকে থাকে, তাহলে এলএন কে ভার্সেস 1/t প্লটটা স্ট্রেট লাইন হবে না, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু এন এলএন টি এর ম্যাগনিটিউডটা এই ইডাগা জিরো বাই আরটি এর তুলনায় এত কম যে এটা লিনিয়ারিটিটাকে কোনো রকমভাবে ডিস্ট্রয় করছে না। তাহলে এলএন কে ভার্সেস 1/t প্লট রিমেন্স এ স্ট্রেট লাইন। এটা এটা স্ট্রেট লাইনই কিন্তু থেকে যাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা। আর এখানে একটা জিনিস একটুখানি বলে নিই আর একটু ক্ল্যারিটির জন্য, যে তুমি দেখো এই যে আরএনএস ইকুয়েশনে কে তো যখন তুমি এ ই টু দি পাওয়ার ইডাগার বাই আরটি লিখছো, এইভাবে বলছি, তাহলে এলএন কে সমান হচ্ছে এলএন এ মাইনাস ইডাগার বাই আরটি হলো। তাহলে তুমি এখানে দেখো খেয়াল করো যে ডি এলএন কে বাই ডিটি যখন করেছো, সেটা তো ইডাগার বাই আরটি স্কোয়ার হয়েছে। তাহলে এবারে তুমি খেয়াল করো যে ডি এলএন কে বাই যদি ডি 1/t করতে, ডি এলএন কে বাই ডি 1/t করতে, তাহলে কি হতো, ডি এলএন কে বাই ডিটি ইন্টু ডিটি বাই ডি 1/t হতো। সেটা কি দাঁড়াচ্ছে, ডি এলএন কে বাই ডিটি ইন্টু 1/d 1/t বাই ডিটি হতো।
এইটা হচ্ছে তোমার e⁻r² আর এইটা হচ্ছে 1/-1/t²। কত হচ্ছে এটা দেখো, -e⁻r হচ্ছে। তার মানে তুমি যখন একটা ছবি আঁকছো, এই যে আমি ln k ভার্সেস 1/t প্লট করছিলাম, তার স্লোপ মানে কি dln k/d1/t। এই যে স্লোপটা, সেটা যে -e⁻r হচ্ছিল, সেটা একটা স্ট্রেট লাইন থেকে আমি যেমন দেখিয়েছিলাম, একটা অঙ্ক কষে তুমি দেখালে dln k/d1/t সেটা হচ্ছে -e⁻r। আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে নর্মাল সিচুয়েশন। এবারে আমি এই ইকুয়েশনে যখন এইভাবে লিখছি, dln k/dt টাকে লিখে ফেললাম, dln k/dt টাকে তুমি যখন e⁻0 প্লাস nrt বাই r² বলছো এটা, তাহলে তুমি দেখো dln k/d1/t যখন করছো, তাহলে সেটা কি হচ্ছে, একই রকম ভাবে dln k/dt ইন্টু dt/d1/t। তাই এটা দেখো e⁻0 প্লাস nrt বাই r² আর নিচে -1/t² হচ্ছে এটা। এটা হয়ে যাচ্ছে কত, -e⁻0 প্লাস nrt বাই r হচ্ছে, সেটাকে তুমি লিখছিলে -e⁻effective বাই r, একটা -e⁻effective বাই r। তাই এটা dln k বাই, মানে নর্মালি কি হচ্ছে, নর্মালি যখনই তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করতে হচ্ছে, তখন ln k ভার্সেস 1/t প্লট করতে হচ্ছে। তাহলে এবারে যেটা বলছিলাম দেখো, যে তোমার যদি এই লিনিয়ারিটি অফ দ্য প্লট যদি কোনোভাবে ডিস্ট্রয় না হয়, তাহলে তুমি স্টিল এইখানে যদি ln k ভার্সেস 1/t প্লট আঁকো, তাহলে আবার সেই স্ট্রেট লাইনটাই পাচ্ছ। এবার ল্যাবরেটরিতে তুমি কি করবে, তুমি তো ln k ভার্সেস 1/t প্লট করে তার স্লোপ থেকে অ্যাক্টিভেশন এনার্জি বের করে ফেলবে। তো যখন তুমি স্লোপ থেকে অ্যাক্টিভেশন এনার্জিটা বের করছো, সেটা বেরিয়ে যাচ্ছে কত, না তোমার এই e⁻effectiveটা বেরিয়ে যাচ্ছে। এখানে e⁻effective হচ্ছে e⁻0 প্লাস nrt। তাই nrt থাকার জন্য অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু আবার যেটা কথা, যে লিনিয়ারিটি অফ দ্য কার্ভটা ডিস্টার্ব হচ্ছে না কেন, কারণ টেম্পারেচারের যে এই t⁻n এর যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর এক্সপোনেনশিয়াল পার্টের যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এক্সপোনেনশিয়াল পার্টের টেম্পারেচার ডিফারেন্সটা অনেক স্ট্রং। সেখানে লিনিয়ারিটি কার্ভটা গন্ডগোল হচ্ছে না। লিনিয়ারিটি অফ দ্য কার্ভ যখন গন্ডগোল হবে না, তখন তোমাকে এরকম একটা স্ট্রেট লাইন পাবে, যার স্লোপ থেকে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটা বের করবে, এবং সেই অ্যাক্টিভেশন এনার্জিটা বেরিয়ে যাবে e⁻0 প্লাস nrt। এবারে হয়তো অনেক কমপ্লেক্স রিঅ্যাকশন যেখানে n এর ভ্যালুটা খুব বেশি, বা কোনো একটা রিঅ্যাকশন প্রচন্ড হাই টেম্পারেচারে ঘটে, হয়তো 1000, 1500, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘটে, তখন nrt পার্টটা সিগনিফিকেন্ট হতে পারে। কিন্তু আদারওয়াইজ মোস্ট অফ দ্য রিঅ্যাকশনের ক্ষেত্রে n এর ভ্যালুটা খুব কম হয়, হাফ, 1 এরকম হয়। আর টেম্পারেচার যদি রুম টেম্পারেচার হয়, তাহলে দেখবে যে এই অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে না। তাহলে এমনিতে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট হলে অ্যাক্টিভেশন এনার্জি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে, কিন্তু সেই টেম্পারেচার ডিপেন্ডেন্সটা তুমি আলটিমেটলি খুব অল্প সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারবে বা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা পরিষ্কার হলো? কোনো অসুবিধা আছে? আচ্ছা, নেক্সট দেখো একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন। দেখবে এরকম একটা মেকানিজম আগের দিনে দেখলাম, ম্যাডাম ওই এ রিভার্সেবল বি দিয়ে করেছে একটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম, স্লো ইকুইলিব্রিয়াম, সেখানে আরএনএস কমপ্লেক্স, ভ্যান ডক কমপ্লেক্স, সেখান থেকে কোথাও তুমি আরডিএস অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করবে, কখন তুমি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করবে, এইসব নিয়ে ডিসকাশন করেছেন। আমি সেরকমই একটা সিচুয়েশন বলছি, যেটা আমরা পরবর্তীকালে এনজাইম কাইনেটিক্স বা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের ক্ষেত্রে দেখব। তো সাবস্ট্রেট প্লাস একটা ক্যাটালিস্ট, তারা রিভার্সিবল রিঅ্যাকশনের থ্রু দিয়ে একটা একটা সাবস্ট্রেট ক্যাটালিস্ট কমপ্লেক্স তৈরি করেছে এক্স, এবং সেই এক্সটা ভেঙে গিয়ে প্রোডাক্ট দিচ্ছে এবং ক্যাটালিস্টটা রিজেনারেটেড হয়ে যাচ্ছে। এটা আমরা পরে আবার ভালো করে পড়বো। এরকম একটা মেকানিজমের কথা বলা হয়।
প্রথমটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম, পরেরটা স্লো। তা প্রথমটা যদি ফার্স্ট ইকুইলিব্রিয়াম হয় তাহলে এক্সটাকে বলতে হবে আর্রিনিয়াস ফর্মটা, এবং তোমাকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হবে। তাহলে K1 বাই K মাইনাস 1 দেখো, এখানে তোমার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এক্স এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, সেখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন বের করে ফেললে K1 বাই K মাইনাস 1 ইন্টু সাবস্ট্রেট ইন্টু ক্যাটালিস্ট। রেট অফ দ্য রিয়াকশনস কি হবে? V ইকুয়াল টু K2 ইন্টু, এই যে এটার জন্য K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, এক্স এর কনসেন্ট্রেশন বসিয়ে দিলাম, K1 K2 বাই K মাইনাস 1 এস সি হলো। তাহলে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট যেটা হয়ে গেল K1 K2 বাই K মাইনাস 1। আচ্ছা, এবারে আমি এফেক্টিভ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এবং এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করতে চাইছি। তার জন্য কি করলাম দেখো, K1 এর জায়গায় লিখলাম A1 e টু দি পাওয়ার মাইনাস e রাগার 1 বাই RT, K2 এর জায়গায় লিখলাম A2 e টু দি পাওয়ার মাইনাস e রাগার 2 বাই RT, আর K মাইনাস 1 এর জায়গায় লিখলাম K মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস e রাগার মাইনাস 1 বাই RT, আর K এফেক্টিভ থেকে বললাম A এফেক্টিভ e টু দি পাওয়ার মাইনাস e রাগার এফেক্টিভ বাই RT। তাহলে ডান দিকটাকে লিখতে পারছি A1 A2 বাই A মাইনাস 1 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস e রাগার 1 প্লাস e রাগার 2 মাইনাস e রাগার মাইনাস 1 ডিভাইডেড বাই RT, ডিভাইডেড বাই RT। এবার এই দুটো কম্পেয়ার করলে কি হচ্ছে, এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা হয়ে যাচ্ছে তোমার দেখো ই রাগার 1 প্লাস ই রাগার 2 মাইনাস ই রাগার মাইনাস 1, আর এফেক্টিভ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে A1 A2 বাই A মাইনাস 1। তাহলে যদি এরকম এফেক্টিভ রেট কনস্ট্যান্ট এরকম দেখতে হয় K1 K2 বাই K মাইনাস 1 এরকম দেখতে হয়ে যায়, যেটা এই ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমার হচ্ছে দেখতেই পাচ্ছ, তখন এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি দেখো ই রাগার 1 প্লাস ই রাগার 2 মাইনাস ই রাগার মাইনাস 1 বেরোচ্ছে। আচ্ছা, এবার এখানে দেখো, আচ্ছা এখানে লেখাই ছিল এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা এর মানে A1 A2 বাই A মাইনাস 1, এটা তোমার হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 1 মিনিট 1 সেকেন্ড, এটা এখানে আমি লিখছি না, কারণ এখানে একটা জিনিস আমি একটুখানি করে দিতে চাইছি। 1 সেকেন্ড একটুখানি দাঁড়ান, সেভ হয়ে যায়। দেখো, এইখান থেকে খুব ডিটেলিংটা না ভেবে তুমি কতগুলো জিনিস বলতে পারো। যেহেতু ই রাগার এফেক্টিভটা ই রাগার 1 প্লাস ই রাগার 2 মাইনাস ই রাগার মাইনাস 1 আছে, তাহলে এবারে দাদা যদি এমন হতো যে ইফ ই রাগার 1 প্লাস ই রাগার 2টা গ্রেটার দেন ই রাগার মাইনাস 1 হচ্ছে, দেন ই রাগার এফেক্টিভটা গ্রেটার দেন 0 হচ্ছে, তখন কি হবে যে rate of the reaction increases with increasing temperature. Rate of the reaction increases with increasing temperature. যদি এমন হয় যে ই রাগার 1 প্লাস ই রাগার 2টা লেস দেন ই রাগার মাইনাস 1 হয়ে যাচ্ছে, তখন কি হবে, এফেক্টিভ অ্যাক্টিভেশনের ক্ষেত্রে লেস দেন 0 হয়ে যাচ্ছে, তখন কি হবে, rate of the reaction decreases with increasing temperature। আর যদি কখনো এরকম হয়ে যায় যে ই রাগার 1 প্লাস ই রাগার 2 একদম ই রাগার মাইনাস 1 এর সঙ্গে সমান হয়ে গেল, তখন কি হয়ে যাচ্ছে, দেন এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা কিন্তু 0 হয়ে যাবে। দেন অ্যাক্টিভেশন এনার্জিটা 0 হয়ে গেল, তখন হচ্ছে rate of the reaction will be independent of temperature। তাহলে এখানে যেহেতু এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিতে দুটো পজিটিভ একটা নেগেটিভ টার্ম আছে, এবারে সেই পজিটিভ নেগেটিভ টার্ম করে তুমি সেগুলো প্রপারলি যদি খেলালে কিন্তু তুমি
এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ করতে পারে, নেগেটিভ করতে পারে, জিরো করতে পারো। এবার পজিটিভ না নেগেটিভ না জিরো তার উপরে নির্ভর করে তোমার ওভারঅল রেট অফ দ্য রিঅ্যাকশন টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়বে নাকি কমবে নাকি একই থাকবে সেটা তুমি বলতে পারছো। আর এখানে যে তোমার এফেক্টিভ প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা যেটা এফেক্টিভ এফেক্টিভ A1 A2 বাই -1 এটা এখানে লিখে এসেছি অলরেডি, এটা আরেকবার এখানে বলে দেব। তাহলে দেখো তাহলে এই যে করসপন্ডিং রিঅ্যাকশনসটা এই মেকানিজমটা এটা আমি ফলো করলাম। এই রিঅ্যাকশনটা আমি চুজ করলাম করে তুমি এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি এরকম পেয়ে গেলে এবং সেইখান থেকে যে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি সবসময় পজিটিভ হবে না, সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে পজিটিভ হতে পারে। হ্যাঁ, ফটোকেমিক্যাল রিঅ্যাকশনগুলোকে বাদ দিলে যে কোনো থার্মাল রিঅ্যাকশনের ক্ষেত্রে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ হতে পারে। কিন্তু যদি এরকম কমপ্লেক্স রিঅ্যাকশনস হয় তাহলে কিন্তু এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ নেগেটিভ জিরো যা খুশি হতে পারে। সেখানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রিঅ্যাকশন রেট বাড়তেও পারে, কমতেও পারে বা কনস্ট্যান্ট থাকতে পারে। আচ্ছা, এবারে তুমি একটা এই ধরনের রিঅ্যাকশন কনসিডার করো। কনসিডার এ প্যারালাল অর সাইড রিঅ্যাকশন। কনসিডার প্যারালাল সাইড রিঅ্যাকশন। তাহলে এরকম এ একটা রিঅ্যাক্টর, সেটা বি এবং সি তৈরি হচ্ছে প্যারালাল রিঅ্যাকশনের থ্রু দিয়ে। তাহলে এ থেকে যে বি এবং এ থেকে যে সি তৈরি হলো, তাহলে এ থেকে বি হওয়ার জন্য রেট কনস্ট্যান্ট ধরে নাও K1, অ্যাক্টিভেশন এনার্জি A1, সরি প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর A1 আর অ্যাক্টিভেশন এনার্জি E⁻1। এ থেকে সি হচ্ছে সেটা K2 A2 E⁻2। তাহলে তুমি জানো যে আমরা জানি উই নো দেখো এটা আগের দিনই ম্যাডাম করিয়েছেন যে কে এফেক্টিভটা হচ্ছে K1 প্লাস K2। তাহলে এবারে কে এফেক্টিভটাকে লিখলে এ এফেক্টিভ E⁻ এফেক্টিভ বাই RT আর্লিনিয়াস ইকুয়েশন থেকে। K1টাকে লিখলে A1 E⁻1 বাই RT। K2টাকে লিখলে A2 E⁻2 বাই RT। তাহলে এবারে দেখো তুমি এই যে ইকুয়েশনটাকে তুমি যেটা করছো যে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, এই ইকুয়েশনটাকে জাস্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা, তাহলে এটা যেটা করলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার, এইটা পেলে ফ্রম আর্লিনিয়াস ইকুয়েশন, ফ্রম আর্লিনিয়াস ইকুয়েশন এটা পেলে। আর এইটা পাচ্ছে কি করে না ডিফারেন্সিয়েটিং both sides with respect to differentiating both sides with respect to temperature. ডিফারেন্সিয়েটিভ শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তাহলে দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। তাহলে এটা এফেক্টিভ E⁻⁻ এফেক্টিভ বা RT হলো। এবারে এই পার্টটার ডেরিভেটিভ করলে এফেক্টিভ RT স্কয়ার হয়ে যাচ্ছে। আর আর্লিনিয়াস ইকুয়েশন হচ্ছে এফেক্টিভ এফেক্টিভ তো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তাদের উপর কোনো ডেরিভেটিভ হচ্ছে না, শুধু 1/T এর ডেরিভেটিভ হয়ে গিয়ে 1/T স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক এইটা ডেরিভেটিভ করলে একই রকম হলো, এটা ডেরিভেটিভ করলে একই রকম হলো। আর এবারে এ এফেক্টিভ এফেক্টিভ RTকে তুমি কে এফেক্টিভ লিখে দিলে, A1 বাই RTকে K1 লিখে ফেললে, A2 টু বাই RTকে তুমি K2 লিখে ফেললে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ই এফেক্টিভটা মানে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা হয়ে গেল K1 E1 প্লাস K2 E2 বাই K1 প্লাস K2। এটা পরীক্ষায় খুব পড়ে। তাহলে এই ধরনের যদি রিঅ্যাকশনস হয় যেখানে কে এফেক্টিভটা K1 প্লাস K2, যেটা প্যারালাল বা সাইড রিঅ্যাকশনের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে এফেক্টিভ অ্যাক্টিভেশন এনার্জিটা K1 E1 প্লাস K2 E2 বাই K1 প্লাস K2 হয়। এটা পরীক্ষাতে রেগুলারলি পড়ে আর এটা একটুখানি কিভাবে করলাম বুঝতে পেরেছো নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হুম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা দুটো জাস্ট প্রবলেম একটুখানি করে দিচ্ছি।
অনেক প্রবলেম করতে হবে। আমরা আসলে আরেকটা লটে জিনিসটাকে পড়বো বলেছিলাম, সেটা প্রবলেম অ্যান্সার সেটিকে, সেখানে ৫-৬টা আমরা ক্লাস নেব। যারা মানে বেরুট ছাড়া বাকিরা আরেকটু সময় পাবে, তাদের জন্যে আরো কিছু প্রবলেম করার স্কোপ থাকবে। মানে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো পার্টিকুলারলি অনেকটা সময় পাবে, সেখানে আমি আরো ভালো করে জিনিসগুলো রেডি করে দেবো। তো এখন কমপ্লিটনেসের জন্য বলি। দেখো বলা হচ্ছে দ্য ফার্স্ট অর্ডার gaseous reaction is 25% compressed is 30 minutes at 227 ডিগ্রি সেন্টিগ্রেড and 10 minutes at 237 ডিগ্রি সেন্টিগ্রেড। পরিষ্কার দেখো 227 থেকে 237 ডিগ্রি সেন্টিগ্রেডে যাচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়ালো। 25% কমপ্লিট আগে যে সময় লাগছে এখন কম সময় লাগছে, তার মানে পরিষ্কার রিয়াকশন রেটটা বাড়ছে। সেখান থেকে ক্যালকুলেট দ্য অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য রিয়াকশন। এটা নেটে পড়েছে ডিসেম্বর 2013-তে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছে 2005-এ। হুম? তাহলে কি বলা হচ্ছে যে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করলে কে সমান কি হবে? 1/t ln a বাই a মাইনাস x, মানে রেট কনস্ট্যান্টটা হবে 1/t ln a বাই a মাইনাস x। তাহলে যখন টেম্পারেচার 227 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 500 কেলভিন, তখন রেট কনস্ট্যান্টের ভ্যালু k1, সেটা কত হলো? না 1/30 মিনিট ln a বাই a মাইনাস x টা হচ্ছে 0.75 ইন্টু a করে ফেললে। যখন টেম্পারেচার t ইকুয়াল টু T2, সেটা হচ্ছে 510 কেলভিন, তখন রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করে ফেললে এবং এখান থেকে K1 এবং K2 রেশিওটা হয়ে গেল 1/3। এবার অ্যাক্টিভেশন এনার্জি কত? আর ln K1 বাই K2 বাই 1/T2 মাইনাস 1/T1। তাহলে বসিয়ে তুমি অ্যাক্টিভেশন এনার্জিটাকে বের করে ফেললে। ঠিক আছে? এই যে অ্যাক্টিভেশন এনার্জি বের করার ফর্মুলা শিখিয়েছিলাম, আর ln K1 বাই K2 বাই 1/T2 মাইনাস 1/T1, এই ফর্মুলায় বসালে T1 টা 500 কেলভিন, T2 হচ্ছে 510 কেলভিন, আর K1 বাই K2 এই ফার্স্ট অর্ডার কাইনেটিক্স থেকে তুমি জাস্ট বের করে দিলে, বসালে, করলে তোমার অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ে গেল। তাহলে এই টাইপের ছোটখাটো নিউমেরিক্যাল প্রবলেম তোমার দেয়। আর এই একটা প্রবলেম ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2006-এ পড়েছে, যে দ্য গ্যাস ফেজ রিয়াকশন 2N2O5 থেকে 4NO2 প্লাস O2, তার জন্য কে এর এক্সপ্রেশনটা বলে দেওয়া আছে 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 13 ই টু দি পাওয়ার মাইনাস 24.65 কিলোক্যালোরি পার মোল বাই RT সেকেন্ড ইনভার্স। What are the values of pre-exponential factor and activation energy? তো এই ইকুয়েশনে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা কি আর অ্যাক্টিভেশন এনার্জিটা কি? দেখো আর ইনভার্স ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে এটা পেয়ে যাচ্ছ 2.05 ইন্টু 10 টু দি পাওয়ার 13 সেকেন্ড ইনভার্স, কারণ এখানে ইউনিটের সেকেন্ড ইনভার্স আছে, সেটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। আর অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে এই উপরে যে পার্টটা থাকবে 24.65 কিলো ক্যালোরি পার মোল, এটা। তারপর যে ফাইন রেট কনস্ট্যান্ট অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ইকুয়েশনে টেম্পারেচারের জায়গায় 0 ডিগ্রি অর্থাৎ 273 কেলভিন বসাবো, আর এখানে আমি কিলো ক্যালোরিটাকে ক্যালোরিতে করে নিয়েছি, আর তোমার আর এর ভ্যালুটা 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল বসিয়ে দিয়েছি। তাহলে বসালেই তোমার রেট কনস্ট্যান্ট ইউনিটটা তুমি পেয়ে গেলে, রেট কনস্ট্যান্টটা পেয়ে গেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। ফাইন্ড টি হাফ অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটা তো ফার্স্ট অর্ডার রিয়াকশন, কারণ রেট কনস্ট্যান্ট ইউনিট থেকেই বুঝতে পারছো। তার হাফ লাইফ টাইম হচ্ছে 0.693/K। বসালে, বসিয়ে তুমি সেখান থেকে হাফ লাইফ টাইমটা পেয়ে গেলে। ঠিক আছে? খুব সিম্পল ভাবে প্রবলেমগুলোকে করে ফেলতে পারো। কোনো অসুবিধা নেই নিশ্চয়ই? আচ্ছা, আবার দেখ আরেকটা প্রবলেম বলছে দ্য স্লোপ, ক্যালকাটা 2009-2018 সব পড়েছে। দ্য স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট অফ দ্য প্লট log 10K versus 1/t for a first order reactions are -5500K and 13.5 respectively. Estimate the activation energy and rate constant at 227 degree centigrade. K is in second inverse. তা দেখো log কে বাসে 1/t প্লট করলে কি একটা স্ট্রেট লাইন হয়, তার ইন্টারসেপ্ট হচ্ছে log 10 base a আর স্লোপটা হচ্ছে -e⁻².303 r। তাহলে এবারে এখানে অ্যাক্টিভেশন এনার্জি -2.303 r ইন্টু স্লোপ। এবারে তোমার দেখো স্লোপটা বলে দিয়েছে, স্লোপটা বসালে তোমার অ্যাক্টিভেশন এনার্জি পেয়ে গেলে। ইন্টারসেপ্ট যেটা, সেই ইন্টারসেপ্টটাকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর এটা পেয়ে গেলে। log 10 বেস a যদি ইন্টারসেপ্ট হয়, তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার ইন্টারসেপ্ট। তাহলে ইন্টারসেপ্ট 13.5 যদি বলে দিই 10 টু দি পাওয়ার 13.5, এবং এটা কিন্তু তোমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শোবে করছে বলেই দিচ্ছে, কে ইজ ইন সেকেন্ড ইনভার্স, মানে ফার্স্ট অর্ডার কাইনেটিক্স শোবে করছে, তাহলে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিটটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স। আমি বসালাম। তাহলে রেট কনস্ট্যান্টটা কি হবে? কে সমান a ই টু দি পাওয়ার -e⁻/RT। তাহলে এবারে দেখো এখানে a এর ভ্যালু পেয়ে গেছো, অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু পেয়ে গেছো। তাহলে রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করতে হবে যখন টেম্পারেচারটা হচ্ছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 500 কেলভিন। তুমি বসালে, বসিয়ে কে এর ভ্যালুটা পেয়ে গেলে। ঠিক আছে? তো একদম জাস্ট এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম পড়ে। মানে আরহিনিয়াস ইকুয়েশনটা হচ্ছে মানে কি বলবো, কেমিক্যাল কাইনেটিক্সের পরীক্ষার পারপাসে
বা কোশ্চেন পড়ার পারপাসে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে ওভারঅলও খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু পরীক্ষার মানে কোশ্চেন পড়ার রেসপেক্ট এটা হচ্ছে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে আমি কয়েকটা প্রবলেম তোমায় করে দিলাম। হ্যাঁ, আরো প্রচুর প্রবলেম আমাদের বইটা যদি তুমি ফলো করো, বইতে প্রচুর প্রবলেম আরএনএস ইকুয়েশনে কষে দেওয়া আছে। মানে আরএনএস ইকুয়েশন তো একটা আলাদা চ্যাপ্টার হিসেবে করা আছে। সেখানে প্রচুর প্রবলেম কষে দেওয়া আছে। তুমি সেই কষে দেওয়া প্রবলেমগুলো প্রথমে করো ভালো করে। ঠিক আছে? কষে দেওয়া প্রবলেমগুলোকে করো। হ্যাঁ, সামনে যেহেতু পরীক্ষা, মানে যেগুলো করতে দেওয়া আছে সেগুলো এখন কষতে হবে না। যেগুলো কষে দেওয়া আছে সেই প্রবলেমগুলো তুমি দেখো। এই যেমন ২-৩ প্রবলেম এখানে আমি করে দিলাম। তো দেখো, এই হচ্ছে অল অ্যাবাউট আরএনএস ইকুয়েশনস, যেটা তোমাদের পরীক্ষার পারপাসে কাজে লাগবে। তাহলে তোমরা এটা পড়ে নেবে। তাহলে আমি পিডিএফটা দিয়ে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা করব, ক্যাটালিসিস পার্টটাকে করে দেব। ক্যাটালিসিস ক্যাটালিসিস তো অনেক রকমের হয়। সেখান থেকে মূলত অ্যাসিড বেস ক্যাটালিসিস, যেটা একটা হোমোজিনিয়াস ক্যাটালিসিসের এক্সাম্পল, এইটা যদি সিলেবাসে থাকে শুধুমাত্র এইটা বলে দেব। আর যদি এটা ছাড়াও তোমার এনজাইম ক্যাটালিসিসটা থাকে বা এনজাইম কাইনেটিক্সটা যদি থাকে, একবার সিলেবাসটা একটুখানি পাঠাবে। যদি এনজাইম কাইনেটিক্স থাকে তাহলে এনজাইম কাইনেটিক্সটা আমরা বলে দেবো। তাহলে আমি ওই মানে যদি অ্যাসিড বেস ক্যাটালিসিস থাকে একটা ক্লাসে হয়ে যাবে। আর যদি এনজাইম কাইনেটিক্স পার্টটাও থাকে তাহলে আমাদের আরেকটা ক্লাস অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই পর করে, যেহেতু তোমাদের ৩ তারিখে পরীক্ষা, তাহলে মানে আমি বুঝতে পারছি পর সকাল সন্ধ্যা করে ক্লাস হয়ে যাচ্ছে, একটু চাপ পড়ে যাচ্ছে। মানে মূলত ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এতটা তাড়াহুড়ো করার দরকার ছিল না। কিন্তু বাকিদের জন্য একটু তাড়াহুড়ো করে ফেললাম। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি ভয় পেও না। হ্যাঁ? আমি আবার এই জিনিসগুলোকে আরেকটু স্লোলি কোয়েশ্চেন অ্যান্সার প্যাটার্ন এ আমি আবার দেখবে তোমাদের পরিষ্কার করে একবার করে বলছি। তখন এইরকমভাবে ডিটেইল পড়ানোটা হবে না। তখন মানে সেই সামারাইজ করে পড়া টাইপের আরকি। সামারাইজ করে আমি কিন্তু আবার ঠিকঠাক করে পড়িয়ে দেব। তাহলে এই পর্যন্ত আজকে রইল। এবার তুমি বলো তোমাদের কিছু অসুবিধা আছে কিনা? ঠিক আছে?